আব্বু, দাদু আমার চশমা চুরি করেছে। আমার 5 বছরের মেয়ে আরিফার মুখে এমন কথা শুনে চমকে গেল আমার স্ত্রী ফারজানা। তাড়াতাড়ি মেয়েকে কোলে নিয়ে বলল, ছি মা, এইভাবে বলে না, পচা কথা। তোমার চশমা দিয়ে দাদু কি করবে? ভেতরে আছে, চলো। আমি দেখেছি মা, দাদু চুপি চুপি পকেটে ঢুকিয়েছে। এইভাবে নেওয়া ঠিক না, তাই না মা? ফারজানা একবার আমার দিকে তাকালো। ফারজানা ভীষণ বিনয়ী একটা মেয়ে। সে যথেষ্ট সম্মান করতে ভালোবাসে। ওদের শহুরে পারফেক্ট ফ্যামিলিতে বড় হওয়া পারফেক্ট একটা মেয়ে। ওর কাছে চুরি একটা জঘন্য অপরাধের ব্যাপার। বাবাকে বাসায় এনেছি 3 মাস হলো। আগে গ্রামেই থাকতো, মা মারা যাওয়ার পর এখানে নিয়ে এসেছি। বাবার চশমা নেওয়ার চেয়ে ফারজানার এই এড়িয়ে যাওয়া বিনয়টা আমাকে ভীষণ লজ্জায় ফেলছে। ছোটবেলা থেকে চুরি করা আমাদের স্বভাব। স্বভাবে নয়, অভাবে। কোথাও খেতে গেলে চুরি করে 2টা মাছ বা মাংসের টুকরো ঘরে নিয়ে আসতে পারাটা আমাদের কাছে একটা আর্টের মতো ছিল। এতটা নিত্য ছিল যে এইটা কোনো অপরাধের পর্যায়ে কেউ কখনো ফেলেনি। কারো ঘরের ফল, নারকেল পড়লে তা লুকিয়ে চুরি করে আনলে মাও খুশি হতো, মুড়ি দিয়ে মেখে দিত। আমাদের নিজেদের কিছু ছিল না, তা অন্যের জিনিস চুরি না করলে আমরা খাবো কি? এইটাই ছিল একটা অকথ্য নীতি। নানা মানুষের খেতে চাষ করতো বাবা। দুপুরে যখন সাদা ভাত আর একটু মরিচের ভর্তা নিয়ে যেতাম, বাবা তার লুঙ্গির গোচর থেকে ক্ষেতের আলু, পটল, কাঁচামরিচ, মূলো যা পেত আমার গামছায় ভরে দিত। আমার মুখেও হাসি ফুটে উঠত। আজ শুধু লবণ দিয়ে ভাত খেতে হবে না। কারো পুকুরে জাল দেওয়া হলে আমাদের বাপ ছেলের ডাক পড়তো ধরার জন্য। 2-4টা মাছ লুকিয়ে চুরি করে আনতে পারলে আমাদের ঘরেও মাঝে মধ্যে ঈদ হতো। কিংবা কোরবানের সময় কাটাকুটিতে সাহায্য করার সময় চুরি করে মাংস আনতে পারলে মনে হতো বেহেশতের দান। মাছের বাজারে মাছ নামানোর কাজ করতাম স্কুল শেষে। আবর্জনার ভেতর একবার ইলিশ মাছ লুকিয়ে রেখেছিলাম। মালিক মাছ গুনে একটা কম হওয়ার জন্য খুব মেরেছিল, কিন্তু সে মাছ আনতে পেরেছিলাম ঘরে। গালের রক্ত মুছেও হাসতে হাসতে। তাই চুরি করতে কখনো খারাপ লাগেনি। এরোর নোট আর বই খাতা চুরি করতাম টিফিনের সময়। নিজের টাকায় কলম কিনতাম না। ওদের 1-2 জিনিস হারালে কখনো আলাদা করে চোখে পড়তো না, আমার দিব্যি চলে যেত। টিউশনি করতাম, খেতে কাজ করতাম, পাড়ার নানা কাজে সাহায্য করে এদিক ওদিক জিনিস সরাতাম। ঘরে এসে বলতে কোনোদিন বাধেনি আমাদের। বাবাই বলতো, আমাদের কিছু নাই, অন্যের থেকে না মারলে খাবো কি? এখন সময় পাল্টেছে, আমার ভালো চাকরি হয়েছে। এখন চুরি এইভাবে চুরি করা লাগে না। তবে চাকরি করতে গিয়ে দেখেছি আমাদের চেয়ে বড় বড় চোর ভদ্র মানুষের আড়ালে, এবং তাদেরও চুরি করতে কোনো লজ্জা নেই, ঠিক আমাদের মতো। সংখ্যা যত বড়, চুরি শব্দটা তত অনুপযুক্ত। তবে বাবার মধ্যে এখনো খুঁজে নেওয়ার চেয়ে চুরি করাটাই ভালো মনে করার প্রবণতা রয়ে গিয়েছে। আমার মেয়ে আরিফাকে নিয়ে সি বিচে গিয়েছিলাম। সেখানে সে একটা লাল রঙের রঙিন চশমা কিনেছে। সোফায় রেখেছিল, বাবা আস্তে করে নিয়ে নিয়েছে। স্বভাবজাত কারণে বাবার আচরণে ওর এমন লেগেছে। বাবা তো চুরি করেছে, হয়তো ফারজানারও চোখে পড়েছে বিষয়টা। ফারজানা যত বিনয়ের সাথেই আড়াল করে নিয়েছে, আমার তত লজ্জা হয়। কারণ ফারজানা তো আর আমার মতো চুরি করে বড় হয়নি। এই তো সেই নীতিবাক্য পড়ে বড় হয়েছে, চুরি করা মহাপাপ। আমি বাবার রুমে গেলাম। বাবা খাটের উপর বসে আছে, পিঠ দিয়ে ঘুরে বসে আছে। তার পুরনো থলে থেকে ভাঙা আয়না বের করে মুখ দেখার চেষ্টা করছে। আলমারির ভীষণ বড় আয়না আছে, বাবা তা দেখে না। আমি আস্তে আস্তে গিয়ে দেখি বাবা আরিফার চশমাটা লাগিয়ে হাসছে।
কালচে লালচে দাঁতগুলো বাইরে বেরিয়ে আসছে। আমি গিয়ে পিঠে হাত দিতেই বাবা চমকে উঠল, আমাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও তুই? ভাবলাম বৌমা। তোর মেয়ের এই চশমাটা খুব সুন্দর, কত দাম রে? 100 টাকা। তোমার লাগবে? এত দাম? না না, এইটা নিয়েছি না। বাবার মধ্যে চুরির কোনো আফসোস নেই, ফেরত দেওয়ার চিন্তাও নেই। বাবা আবার চশমাটা লাগায়, এদিক ওদিক তাকিয়ে জানালার পাশে সে আকাশ দেখে। এইবার বাবার কুঁচকে যাওয়া চোখ বেয়ে কান্না বেরিয়ে আসতে থাকে। আমি জানি বাবা কেন কাঁদছে। এই চশমাগুলো দেখলে আমিও কাঁদি, অঝরে কাঁদি। আমি কখনো পরি না এই ধরনের চশমাগুলো। আমার ছোট বোন ছিল রোকেয়া, এই একটা রঙিন চশমার জন্য সে জেদ ধরেছিল। চাচার বাড়িতে এক আত্মীয় গিয়েছিল শহর থেকে, তার কাছে সে চশমা দেখে বাবার কাছে জেদ ধরেছিল তারও সে চশমা লাগবে। বাবার সারা মাসের আয় ছিল 30 টাকা। 50 টাকার চশমা কেনা বিলাসিতার চেয়ে বেশি। এক দুপুরে বাবা সে চশমা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। ওর সামনেই বাবাকে মেরেছিল সে চাচা। রোকেয়া তা সহ্য করতে পারেনি, ভীষণ আদুরে ছিল। সেদিন বিকেলে পুকুরের পাড়ে বেতঝাড়ের পাশে ভাসছিল ওর লাল ফ্রকটা, ভীষণ অভিমানে। এই রঙিন চশমাটা বাবার কাছে তার অপারগতার একটা সাক্ষী। বাবা আমার হাত ধরে বলে, তোর তো এখন অনেক টাকা, এমন কয়েকটা চশমা এনে দে না আমায়, লাল নীল সবুজ। আমার মেয়ের কবরের পাশে আমি রেখে আসবো রে। বলতে বলতে বাবা আবার চোখে দেয় চশমাটা। আমি আস্তে করে রুমে গেলাম। ফারজানা মেয়েকে ঘুম পাড়িয়ে শুয়ে পড়েছে। গত বছর কক্সবাজার গিয়েছিলাম, তখন ফারজানা এইরকম 3টা রঙিন চশমা কিনেছিল। আমি পরিনি, তার ড্রেসিং টেবিলেই একটা বক্সে রেখেছে ও। ফারজানা ঘুমাচ্ছে কিনা খেয়াল করে আস্তে করে খুলে চশমাগুলো নিলাম। ফারজানা ঘুমাচ্ছে এইটা ভেবেই যেন শান্তি লাগছে। চশমাগুলো নিয়ে বাবাকে নিয়ে ছাদে গেলাম। বাপ ছেলে একে একে এক এক চশমা পরছি। আকাশটা এক একবার এক এক রকম হচ্ছে, লাল নীল সবুজ কমলা। বাবা হাসছে, বাচ্চাদের মতো হাসছে। তখন হঠাৎ মনে হলো রুমে ঢোকার সময় ফারজানা মুখ এই দিকে ফেরানো ছিল, আসার সময় অন্য দিকে। ও কি জেগেছিল? এইটা মনে হতেই ভীষণ অস্বস্তি লাগছে। কিন্তু সেদিন 20 লাখ টাকা কোত্থেকে এনে ওর হাতে দিয়েছিলাম সে প্রশ্ন একবারও করেনি। সেদিন নিজেকে চোর মনে হয়নি। এই চশমা চুরি করে নিজের কাছে নিজেকে চোর মনে হচ্ছে। বাবা আর একটা চশমা চোখে দিচ্ছে, চোখ ঝাপসা হচ্ছে বাবার, আমারও। সামান্য জিনিস চুরি আমরা মানতে পারি না, তবে এত বিশাল সব চুরিকে কিভাবে না আমরা মানিয়ে নিই। রঙিন চশমা, কলমে দোলনা বড়ুয়া, তৃষা।